গণতন্ত্রের প্রাণকেন্দ্র হচ্ছে জাতীয় সংসদ। যে মানুষটি এই সংসদের অভিভাবকত্ব করেন তিনি শুধুই একজন স্পিকার নন, বরং রাষ্ট্রীয় শৃঙ্খলা, দায়িত্ববোধ আর অভিজ্ঞতার এক মূর্ত প্রতীক। রাষ্ট্র, গণতন্ত্র, জনগণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের মুখোমুখি হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্বাগত আপনাকে স্টার নিউজে। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই যে এই সংসদ আপনার দীর্ঘ রাজনৈতিক যে পরিক্রমা তাতে নতুন কিছু নয়, কিন্তু স্পিকারের আসনটি একেবারেই ভিন্ন বাস্তবতা, ভিন্ন অভিজ্ঞতা আপনার জন্য। সেই আসনে বসে নতুন অভিজ্ঞতার কিংবা নতুন চ্যালেঞ্জ সেগুলো একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। স্পিকারের এই চেয়ারে এবারই আমি প্রথম। এর আগে অনেকগুলো সংসদে থাকার পরও কখনো সভাপতি মণ্ডলীর সদস্য হয়ে সেখান থেকে সংসদ পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার নাই। আমি শুরু করেছিলাম সর্বশেষ সারি থেকে, সেখান থেকে স্পিকার পর্যন্ত, চেয়ার পর্যন্ত আসতে আমার 40 বছর লেগেছে। সেটি একটি বিচিত্র অভিজ্ঞতা, সুখকর অভিজ্ঞতা। সরকারেও ছিলাম, বিরোধী দলেও ছিলাম, সব দিক দিয়ে সংসদ কক্ষটি আমার খুবই পরিচিত। বর্তমান সংসদটি অত্যন্ত প্রাণবন্ত। সংসদে মানুষ বিগত 20 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে সংসদ চলেছিল, লাইভ টেলিকাস্ট হতো, কেউ দেখেনি। এখন সাধারণ মানুষের অনেক আগ্রহ সংসদের প্রতি, তারা সংসদ অধিবেশন দেখেন, বিশ্লেষণ করেন, তাদের মতামত দেন। এটি একটি নূতন অভিজ্ঞতা সকলের জন্যে, আমার জন্যে। বিশেষ করে গণতন্ত্রের প্রত্যাবর্তন, এটি একটি সুখকর অভিজ্ঞতা কেবল এমপিদের জন্য বা আমার জন্য নয়, জনগণের জন্যই। এদেশের মানুষ গণতন্ত্রের অনুরাগী। গণতন্ত্রের জন্য তারা বহুবার জীবন দিয়েছে। স্বৈরশাসককে উৎখাত করার জন্যে তারা সব ধরনের ত্যাগ স্বীকার করেছে, জীবন উৎসর্গ করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার ফসল এই বর্তমান ত্রয়োদশ সংসদ। এই সংসদের প্রতি মানুষের অনেক আশা, ভরসা, প্রত্যাশা, এবং আমি অত্যন্ত আনন্দিত যে জনগণের আগ্রহ বেড়েছে এই সংসদের প্রতি। তারা দেখছে সংসদ, এবং যে সরকারি দল বিরোধী দলের মধ্যে যে বাদানুবাদ এবং অভিযোগ, পাল্টা অভিযোগ, এসব দেখে জনগণও উপভোগ করছে, সাথে সাথে গণতন্ত্র সমৃদ্ধ হচ্ছে। স্পিকার হিসেবে দায়িত্ব প্রায় 2.5 মাস হয়ে গেল, আপনি কতখানি উপভোগ করছেন? আমি উপভোগ করছি। তার একটা প্রধান কারণ হলো যে আমি মনে করি যে এই সংসদে সরকার এবং বিরোধী দল উভয় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তারা অসংসদীয় কথাবার্তা বলে না, একে অন্যের কে স্পেস দেয়, এবং সরকার দলও মনে করে যে সমালোচনা সহ্য করতে হবে, সমালোচনা তো থাকবেই। আর বিরোধী দলও মনে করে যে তারা যৌক্তিক ক্রিটিসিজম করবেই, সমালোচনা করবেই। এই সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। এটি আমার জন্য একটি সুখকর অভিজ্ঞতা, এবং আমার মনে হয় যে আমি দুই সাইড থেকেই মোটামুটি কিছুটা সমীহ পেয়েছি, যার ফলে তারা আমাকে গ্রহণ করেছে এবং আমার কথাবার্তা শুনছে। মাঝে মাঝে কখনো কখনো ব্যত্যয় তো ঘটেই, যেমন একবার আমাকে দাঁড়াতে হয়েছিল, এবং নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হচ্ছিল আর কি। এর একটি কারণ হলো যে বিরোধী দলীয় সদস্যরা তারা সবাই নূতন, তারা জানে না যে স্পিকার দাঁড়ালে নিজের আসনে বসে পড়তে হবে, এটা তারা জানে না। সবাই কার্যপ্রণালী, বিধি, রুলস অফ বিজনেসের যে বইটা, এটি সবাই পড়ে না। তো আমি বারবার সংসদ সদস্যদেরকে বলেছি যে তারা যেন এই বইটা পড়ে এবং আমাদের সংবিধানটা মোটামুটি পড়ে, তাহলেই সংসদে যে যার দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রথম অধিবেশন শেষ হয়ে গেল, সেই প্রথম অধিবেশন শেষে সরকারি দলের তরফ থেকে বলা হচ্ছে যে এই অধিবেশনটি একেবারেই সফল, এবং বিরোধী দলের তরফ থেকে তারা বলছে যে তারা তাদের যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক চর্চা সেটি পায়নি। আপনি স্পিকার হিসেবে এই যে পুরো অধিবেশন যে হলো, শেষ হলো, আপনার মূল্যায়ন জানতে চাই। আমার মনে হচ্ছে যে সরকারি দলও সফল, বিরোধী দলও সফল। সরকারি দল অনেকগুলো অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করেছে, যেটির জন্য তারা সাফল্য দাবি করতে পারে। দু একটি বিষয়ে বিরোধী দলের সাথে মতানৈক্য হয়েছে। বিরোধী দল চেয়েছিল যে আরও কয়েকটি, যেমন মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি নিয়ে সেই অধ্যাদেশগুলো পাশ করা হোক। তো সরকারি দল মনে করেছে যে এগুলোকে নূতন করে উত্থাপন করতে হবে, নূতন রূপে সংসদের সামনে উপস্থাপিত হলে তাহলে আইনটি আরও জোরদার, শক্ত হবে। এবং বিরোধী দলও প্রথমে এটা
প্রতিবাদ করেছে, তারপর তারা আশায় বুধ বয়ে গেছে, তারা সরকারি দলের ভাষ্যের উপর আস্থা রেখেছে। এই আইনে সেগুলো তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে তারা আশা করে। তো আমি মনে করি বিরোধী দল প্রত্যেকটি ক্ষেত্রেই তারা আপত্তি দিয়েছে। একটি ব্যাপারে তাদের অসুবিধা ছিল যে বিলগুলো ছাপিয়ে এই সরকারি প্রেস থেকে ছাপা হয়ে এমপিদের পর্যন্ত আসা 3 দিন আগে আসা উচিত। এটি অনেক সময় যেদিন আলোচিত হবে সংসদে সেদিনই এসেছে, সুতরাং পর্যাপ্ত সময় দেওয়া হয় না। স্পিকার হিসাবে আমাকে সেই কন্ডোন করতে হয়েছে। তো এটি যদি এই বিলগুলো যদি তারা আরও আগে পেত তাহলে তাদের আরও প্রস্তুতি নিয়ে সংসদে সরকারি দলের বিরুদ্ধে তাদের যুক্তি উত্থাপন করতে পারত এবং তাছাড়া আইনটাও পূর্ণাঙ্গ হতো, ফুল প্রুফ হতো, এটা তারা মনে করে। এবং সরকারি দলের পক্ষ থেকেও আমাকে জানিয়েছে চিফ হুইপ এবং অন্যান্য হুইপরা, তারা রাত 3টা পর্যন্ত বিজি প্রেসে ছিল যাতে দ্রুত আইনগুলোর একটা মুদ্রিত কপি, প্রিন্ট কপি এমপিদেরকে সরবরাহ করা যায়। কিন্তু সময় এত দ্রুত চলে যায় বা এমন কাজের নানা ব্যস্ততার কারণে যার জন্য সঠিক সময়ে এই বিলগুলো প্রিন্ট হয়ে আসতে পারেনি। তবুও চেষ্টার কোনো ত্রুটি ছিল না, এটি বিরোধী দলও উপলব্ধি করেছে, সরকারও চেষ্টা করেছে। সব দিক দিয়ে যে আইন পাশের ক্ষেত্রে সংসদের প্রধান কাজ তো হলো আইন পাশ করা। সেই আইন পাশ করার ক্ষেত্রে সরকারও ঐকান্তিক চেষ্টা করেছে বিরোধী দল আইনগুলো যাতে ফুল প্রুফ হয়, দোষ ত্রুটি মুক্ত হয়, সেই জন্য তারাও কথাবার্তা বলেছে। সব দিক দিয়ে একটি গণতান্ত্রিক আবহ আমি দেখতে পাচ্ছি, সংসদীয় আবহ দেখতে পাচ্ছি এবং এটি আমার মনে হয় যে এই সংসদে ভবিষ্যৎ ভালো। যদি দায়িত্বশীলতার পরিচয় দেয় সরকারি দল অ্যাজ ওয়েল অ্যাজ বিরোধী দল, তাহলে বাংলাদেশের এই সংসদটি একটি অনুকরণীয় সংসদ হতে পারবে। শুধু এই দক্ষিণ এশিয়া নয়, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বাংলাদেশের পার্লামেন্টের সুনাম ছড়িয়ে পড়বে। গণভোটের রায় বাস্তবায়ন কিংবা সংবিধান সংশোধন নাকি সেটি পরিবর্তন কিংবা সংস্কার, এই প্রশ্নে এখন কিন্তু আলোচনা কিংবা বিতর্ক আছে। আপনি সংসদের অভিভাবক হিসেবে কি মনে করেন যে জাতির এই লগ্নে কিংবা এই মুহূর্তে কোনটি আসলে সবচেয়ে বেশি জরুরি কিংবা বাস্তবসম্মত? রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকা স্বাভাবিক, নাহলে তো সবাই মিলে এক দলই করত। গণতন্ত্রের সৌন্দর্য হলো এই মতভিন্নতা। সেই দিক দিয়ে সরকারি দল তারা গণভোটের ব্যাপারে বলেছে যে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু নোট অফ ডিসেন্ট সহ তারা যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেগুলো সহ বাস্তবায়ন করবে। এবং জুলাই সনদে এটিও বলা আছে যে যারা ম্যান্ডেট পাবে জনগণের কাছ থেকে তারা তাদের এই নোট অফ ডিসেন্ট সংবিধানে সংযোজিত করতে পারবে, জনগণের সম্মতি এখানে দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে। সুতরাং সরকারি দল তাদের এই ভাষ্যটি বোঝাবার চেষ্টা করছে বিরোধী দলকে। আর বিরোধী দল নির্বাচনের আগে থেকেই বলে আসছে যে জুলাই সনদ যেভাবে আলোচিত হয়েছে, যেভাবে প্রফেসর ইউনূস এবং তার সেই টিমটা যেভাবে নির্ধারিত করে দিয়েছে জুলাই সনদকে, সেইভাবেই অবিকৃত অবস্থায়, অসংশোধিত অবস্থায় পাশ করতে হবে। তবে একটা জিনিস আমার মনে হয় এই সময় চিন্তা করে দেখা উচিত যে জনগণের তো একটা ফ্যাক্টর আছে, জনগণ ভোট দিয়েছে। এর আগে দেখা গেছে যে সংবিধানের উপরে জুলাই সনদকে প্রায়োধিকার বা প্রায়োরিটি দেওয়ার একটা চেষ্টা আছে, যেটি কখনোই সঠিক নয় বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত, সংবিধান সংশোধন করবে নির্বাচিত গণপ্রতিনিধিরা। এখানে যতই বিজ্ঞ হোক, যতই প্রাজ্ঞ হোক, কোনো একটি গোষ্ঠীর মতামত জনগণের উপরে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সংবিধানকে সংশোধন করবেন, এটাই আমি বুঝে এসেছি। সেটাতে আমি এখনও বিশ্বাস করি। আমি আশা করি জুলাই সনদের ব্যাপারে সরকার এবং বিরোধী দল একটি সমঝোতায় আসতে পারবে। আপনার পরামর্শ কি থাকবে এই দুই দলের? আমার পরামর্শ থাকবে যে একটি কমিটি করে, সরকার দল যেরকম প্রপোজ করেছে, বিরোধী দলের একটি কমিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তারা জুলাই সনদের যদি যা যা কিছু পরিবর্তন আনা উচিত বা সংবিধানে যেসব পরিবর্তন সংশোধন করা উচিত, সেটি সরকার এবং বিরোধী দল মিলে একটি কমিটির মাধ্যমে ঐক্যমতে পৌঁছে যদি সংবিধান সংশোধন করতে পারে, সেটি দেশের জন্য সর্বোত্তম বলে মনে করি। সংবিধান একটি দলিল, রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি। এখানে
সুতরাং এটি তো কোনো হেলাফেলার বিষয় নয়। একজন বিদেশি নাগরিক বা 2-3 জন বিদেশি নাগরিক, তাদের হয়তো ডিগ্রি আছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ততটা সম্পর্ক নাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার কারণে। তারা কেতাবি নলেজ দিয়ে, কেতাবি বিদ্যা দিয়ে যদি সংবিধান সংশোধন করতে চায়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে, সেটি সঠিক হবে না। বিরোধী দলীয় নেতা তিনি একটি দেশ সফর করছেন, সেখানে তিনি ঘোষণা দিয়েছেন যে তারা ছায়া ক্যাবিনেট করবেন বা গঠন করার একটি ঘোষণা দিয়েছেন। গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে আপনি তাদের এই উদ্যোগকে কিভাবে দেখছেন বা দেখবেন? আমি এটাকে সমর্থন করি। সব গণতান্ত্রিক সরকারে একটি ছায়া বিরোধী দল, ছায়া সরকার থাকে, এবং এটি আমাদের যে ওয়েস্টমিনস্টার স্টাইল গভর্নমেন্টে সংসদীয় গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের দেশে এটি আগে করা হয়নি এতদিন, বাট এখন তারা একটি আধুনিক ধারায় প্রত্যাবর্তন করতে চান, এবং এটিকে আমি ইতিবাচক বলেই মনে করি। এবং এতে করে যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে আশাবাদী, তাদেরও কিছু প্র্যাকটিস হলো, তারাও পড়াশোনা করে বিভিন্ন স্থান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন, যার সুফল রাষ্ট্র ভোগ করতে পারবে। সুতরাং আমি মনে করি যে এটি তাদের ভালো উদ্যোগ হবে বলে আমি আশা করি। প্রথম অধিবেশন ত্রয়োদশ জাতীয় সংসদের, সেখানে আমরা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা কিংবা ইতিহাসের উত্তরাধিকার নিয়ে অনেক বক্তব্য আমরা পেয়েছি। বিরোধী দলীয় উপনেতা দাবি করেছেন তিনিও শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। বিরোধী দলীয় যে নেতা তিনি বলেছেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। তো আপনি কি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি যুদ্ধ কিংবা স্বাধীনতা কি রাজনৈতিক বিতর্কের বিষয়, নাকি এটি জাতির ইতিহাস কিংবা সংস্কৃতির সবশেষ চূড়ান্ত একটি বিষয়? 71-এর মহান মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয়। এটি নিয়ে কোনো বিতর্ক জনগণ কামনা করে না। এবং আমি জামাতে ইসলাম 1971 সালে অবশ্যই স্বাধীনতার বিরোধিতা করেছে, কিন্তু বর্তমানে যারা জামাতের নেতা, সংসদ সদস্য, তাদের অনেকেরই, অধিকাংশেরই জন্ম 71-এর পরে, বা 71-এ তাদের কোনো অংশগ্রহণ ছিল না বিরোধিতার ক্ষেত্রে। সেই হিসাবে আমি মনে করি তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন জামাতে ইসলাম গতবার প্রথমবারের মতো শহীদ মিনারে গিয়েছে, ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। স্মৃতিসৌধ প্রথমবারের মতো তারা গিয়েছে। সেই জন্য আমি মনে করি যে তাদের চিন্তাভাবনায় কিছু পরিবর্তন এসেছে, তারা বাস্তবতা মেনে নিয়েছে। বর্তমান বিরোধী দলের নেতা একজন চমৎকার মানুষ, তিনি বলেন ভালো। অতীতের মতো বিরোধিতার জন্য বিরোধিতা, এটি তার মধ্যে আমি লক্ষ্য করিনি। এবং জামাতেরও অনেক সদস্য, এর মধ্যে একজন তো মুক্তিযোদ্ধা আছে, আমি জানি পুরো সংসদে একজনই মুক্তিযোদ্ধা, নজরুল ইসলাম সাতক্ষীরার, জামাত ইসলামীর পক্ষ থেকে। আগের একটি সংসদেও তাকে দেখেছিলাম। এবং তাদের মধ্যে আরও 2-3 জন মুক্তিযোদ্ধা ছিল 71 সালে। ডাক্তার আসজাদ রাজবাড়ির আরও একজন সদস্য ছিল। তবে তখন এই মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেন না মুক্তিযোদ্ধা বলে, বাট এখন তারা গর্বের সাথে পরিচয় দেন যে আমরা মুক্তিযুদ্ধ। উপনেতা নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে ধাবিত করেছে, উইচ ইজ এ গুড সাইন আমি মনে করি। তো জামাতের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি, তারা বুঝতে পারছে যে স্বাধীনতা বিরোধী স্টিগমা নিয়ে রাজনীতি বেশি দূর যাওয়া যাবে না। মুক্তিযুদ্ধ মীমাংসিত বিষয়, একে শ্রদ্ধার সাথে স্বীকার করতে হবে, তাহলেই তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবেন। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অন্য কোনো আতেলদের কথায় যদি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কথাবার্তা বলেন, তারা যেই বলবে সেই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। পশ্চিমবঙ্গের এই নির্বাচন কিংবা বিজেপির যে বিজয়, সেটি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? নিশ্চয়ই প্রভাব ফেলবে। ভারত ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটি এখন পরিণত হয়েছে কালের পরিক্রমায় একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে। সেখানে মাইনরিটিকে তারা বলে যাচ্ছে যে পাকিস্তান বা বাংলাদেশে চলে যাওয়ার উপদেশ তারা দিচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও মুসলমানদের প্রতি তাদের ঘৃণা ব্যক্ত করে যাচ্ছে ক্রমাগতই। এটি আমরা আশা করি না। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধর্মের লোক নিরাপদে বসবাস করবে, এটাই তো আমরা প্রতিবেশী হিসাবে চাই। তো সুতরাং এর ব্যত্যয় দেখতে পেরে আমরা সবাই মর্মাহত। ভারতের মুসলমানদের জন্য আগামী দিনগুলো আরও কঠিনতর হবে, তাদের উপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যাবে, বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ডারেও
তাদের হত্যাকাণ্ড আরও বেড়ে যাবে। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশে যে ধর্মভিত্তিক রাষ্ট্র যারা, তাদের যদি আরও উত্থান ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওখানে হিন্দুত্ববাদকে মোকাবেলা করার জন্যে একটা ইসলামী ফ্লেভার বাংলাদেশের রাজনীতিতে আসবে, এটি হতে বাধ্য। তবুও বাংলাদেশের মানুষ বিবেকবান, তারা ভোট দিতে জানে, তারা রাজনীতিতে অত্যন্ত অভিজ্ঞ। সুতরাং বাংলাদেশের মানুষ ব্যালেন্স করে রাজনীতি করবে। বাংলাদেশের মানুষ হঠকারী উগ্রবাদী রাজনীতিকে সমর্থন করবে না বলে আমার বিশ্বাস। আগের সংসদের তুলনায় এই সংসদের পার্থক্য আপনি সংসদের অভিভাবক হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? এই সংসদ অতীতের সকল সংসদের চেয়ে আলাদা। সংসদ নেতা জনাব তারেক রহমান যখন বক্তব্য দিচ্ছেন, তখন বিরোধী দলের সদস্যরাও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। অপরদিকে বিরোধী দলের নেতা যখন বক্তব্য দিচ্ছেন, সরকারি দলের সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। এটি এক বিরল দৃশ্য। আমি অতীতের 6টি সংসদে কখনো এই দৃশ্য দেখিনি, এবং একটা সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের আবহ আমি সংসদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটি স্পিকার হিসাবে আমার কাছে অত্যন্ত সুখকর মনে হচ্ছে। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই সংসদের কার্যকারিতার উপরে। আমরা আশা করি আমাদের জন্য সুন্দর সময় অপেক্ষা করে আছে, যে দেশে আবু সাঈদের মতো বীর জন্মগ্রহণ করে, নিরস্ত্র অবস্থায় বন্দুকের সামনে বুক পেতে দিয়ে আত্মাহুতি দিতে পারে। পৃথিবীর বহু দেশ এরকম পারবে না, বাংলাদেশ যেটা পেরেছে। এবং বিশ্ববাসীর সমর্থন এবং শ্রদ্ধা কুড়িয়েছে বাংলাদেশ এই ছাত্রদের আত্মদানের মাধ্যমে। আমি মনে করি এই আবু সাঈদ, মুগ্ধ, এরাই হলো বাংলাদেশের সম্পদ। এবং ভবিষ্যতে আরও অনেক আবু সাঈদ, আরও অনেক মুগ্ধ, আরও ওয়াসিম, আরও অনেক নাম না জানা শহীদের দেখা পাবে বাংলাদেশ, যদি আবারও স্বৈরতন্ত্র গেড়ে বসে, কিংবা কোনো বহিঃশক্তি যদি পকেটস্থ করতে চায় বাংলাদেশকে, এই দেশের জনগণ রুখে দাঁড়াবে। স্পিকার হিসেবে শপথ নেওয়ার মাত্র কয়েকদিন আগে আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছেন, আপনার দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়েছেন। এই ব্যক্তিগত দুঃখ, নিঃসঙ্গতা কিংবা না বলা অনেক ব্যথা বুকে চেপে রেখেও আপনি রাষ্ট্রের অত্যন্ত সম্মানজনক একটি আসন, অথচ সবচেয়ে কঠিনও একটা আসন, এটি কঠিনতম জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্পিকারের দায়িত্ব পালন করতে গিয়ে সেই ব্যক্তিগত দুঃখের ভার থাকার পরও আপনি নিজেকে কিভাবে শক্ত রাখছেন? আপনি আমার রাজনৈতিক ক্যারিয়ারে সর্বোচ্চ স্থানে আমি আরোহণ করতে পেরেছি, এটি আমার স্ত্রী দেখলেও খুব একটা অনুভব করতে পারেননি অসুস্থতার কারণে। স্পিকার হিসাবে শপথ গ্রহণ কিংবা এমপি হিসাবে যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী হিসাবে যে শপথ গ্রহণ, এটিতেও তার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও আসতে পারেনি। এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সুবাতাস বইছে এখন। সংসদ একটা মর্যাদাকর অবস্থানে রয়েছে, স্পিকারের কম বেশি একটা ভূমিকা রয়েছে সংসদ পরিচালনায়। এগুলো তিনি কিছুই দেখে যেতে পারেননি। তিনি একজন শিক্ষাবিদ ছিল, সারা জীবন ছাত্রছাত্রী পড়িয়ে সময় কাটিয়েছেন। সংসদীয় কার্যক্রমে তার আগ্রহ ছিল, রাজনীতিতেও আগ্রহ ছিল। কিন্তু আমি আমার এই যে 8-9টি নির্বাচন করলাম, তাকে একবারই আমার নির্বাচনী এলাকায় নিয়ে গিয়েছি। এবারে তার খুব ইচ্ছা ছিল যে আমি স্পিকার হওয়ার, তিনি দেখেছেন আমাকে স্পিকার হবে শপথ নিয়েছি, কিন্তু তখন তার অনুভব করার মতো তার মানসিক সুস্থতা তখন ছিল না। একটি স্ট্রোক করার ফলে তাকে ঈদের দিনই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমী। আজকে যে সরকারি বাসায় বসে আছি, চারিদিকে ফুলের গাছ, সবুজ একটি বাতাবরণ দেখতে পাচ্ছি চতুর্দিকে, এটি তিনি বেঁচে থাকলে খুবই উপভোগ করতেন। সেটি তার ভাগ্য হলো না, এবং আমি খুব মিস করি তাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। স্টারের সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।